আচ্ছা, গত যে ক্লাসগুলোতে আমরা পড়েছি যে ইমিউনোলজি, তাই না? যে ইমিউনোলজির বেসিক ধারণা আমরা জেনেছি, যে ইননেট ইমিউনিটি, অ্যাডাপটিভ ইমিউনিটি, এবং সেই সাথে রেসপন্স গুলো আমরা দেখেছি, যে ইননেট রেসপন্স, অ্যাডাপটিভ রেসপন্স। তারপর আমরা মেমোরি রেসপন্স দেখেছি, যে কিভাবে মেমোরি সেলগুলো মেমোরি সেলগুলো কিভাবে কাজ করে। তো আমরা মোটামুটি ভাবে শর্টে ফিশ ইমিউনোলজি, ফিশের যে ইমিউনো রেসপন্স সেগুলো আমরা জেনেছি, এবং কিভাবে আমরা সেই ইমিউনিটিকে বাড়াতে পারি বিভিন্ন ভাবে তার কিছুটা ধারণা পেয়েছি। আমরা বিভিন্ন ধরনের অ্যান্টিমাইক্রোবিয়াল পেপটাইডস ইউজ করতে পারি, ইমিউনো স্টিমুল্যান্ট ইউজ করতে পারি। সেগুলো ইউজ করে আমরা ফিশের রেসপন্স, যেটা ইমিউনো রেসপন্স, সেগুলোকে আমরা ইনডিউস করতে পারি, বাড়িয়ে দিতে পারি। এখন সেই ইমিউনো রেসপন্সটা বাড়ানোরই একটা প্রক্রিয়া হলো যে ভ্যাকসিনেশন। তোমরা অনেকেই এখন বর্তমানে এই টার্মটা আমরা সবাই কম বেশি সবাই শুনতেছি, যে ভ্যাকসিন কবে আসবে, ভ্যাকসিন কবে আসবে। হুম। তো এখন প্রশ্ন হতে পারে যে ভ্যাকসিনটা আসলে কি। তো ভ্যাকসিনটা কি বলো তো একজন কেউ। হুম। মিলন, তুমি বলো তো। মিলন, শুনতে পাচ্ছ? তুমি বলো তো যে ভ্যাকসিন বলতে আসলে আমরা কি বুঝি, এটা কি? মিলন হোসেন, শুনতে পাচ্ছ? এ কি শুনতে পাচ্ছে না নাকি? স্যার শুনতে পাচ্ছি স্যার। শুনতে পাচ্ছ তুমি? এমনি বলো তো, তোমাকে একদম সায়েন্টিফিক ভাবে বলতে হবে এমন না, যে ভ্যাকসিনটা আসলে কি। স্যার ভ্যাকসিন হচ্ছে স্যার আমাদের যে আহ, যে অণু যে প্যাথোজেনটা দ্বারা, যে ভাইরাসটা দ্বারা হচ্ছে আমাদের শরীরে রোগটা সৃষ্টি করে, সেটা হচ্ছে মানে সেটা হচ্ছে জীবিত কিংবা মৃত ইয়েটা আগে অ্যান্টিজেন হিসেবে প্রবেশ করে সেখানে অ্যান্টিবডি সৃষ্টি করার যে প্রসেসটা। আচ্ছা, গুড। আর কেউ কিছু অ্যাড করতে চাও? হুম। সৌরভ, কিছু বলতে চাও তুমি এর সাথে? অথবা সঙ্গীতা, তুমি কিছু বলতে চাও? ভ্যাকসিনটা কি আসলে? মিলন যেটা বলছিস ঠিক আছে, তো তোমরা আরো কিছু অ্যাড করতে চাও এখানে? আচ্ছা, যদি অ্যাড না করো সমস্যা নাই। যে ভাইরাস স্যার, সেই ভাইরাসটার মানে সেই ভাইরাসটারই একটু একটু কম মানে স্ট্রং বা হচ্ছে ওটা থেকে যদি তার খারাপ জিনিসটা সরায় নিয়ে নেয়, তখন যেটা থাকে আর কি, আচ্ছা, ডিজিজ কজিং যে মানে কাজটা থাকে, ওটা যদি সরায় নিয়ে নেয় তখন ওটাকে স্যার ভ্যাকসিন ওইটা যদি আমাদের বডিতে দেওয়া হয় তাহলে ওইটা তখন। ভালো। হ্যাঁ। আচ্ছা, গুড। আচ্ছা, এখন আমরা আসলে যেটা বুঝি যে ভ্যাকসিন কি করে। ভ্যাকসিন যেটা করে সেটা হলো আমাদের বডির মানে ইমিউনো রেসপন্সটাকে কি করে, মানে ইনডিউস, মানে আগের থেকে সজাগ করে রাখে। দ্যাট মিনস, মনে করো বাড়িতে চোর ডাকাত আসার আগে যদি কেউ জানিয়ে দেয় যে তোমাদের বাড়িতে কিন্তু চোর আসতে পারে বা ডাকাতি হতে পারে, তখন কি হয়, এই ইনফরমেশনটা আমরা পেয়ে আমরা কিন্তু কি হয়, অ্যালার্ট থাকি, তাই না? আমাদের বাড়ি আমরা জেগে থাকি বা না ঘুমিয়ে থাকি, অ্যালার্ট থাকি, বা বিভিন্ন ধরনের মানে আমাদের অস্ত্র বা শস্ত্র যেগুলোই হোক সেটা নিয়ে আমরা অ্যালার্ট থাকি। সেই যে অ্যালার্ট করতেছে, কে করতেছে? কোনো একটা ইনফরমেশন, তাই না? তাহলে আমরা ওই ইনফরমেশন যেটা, এটাকে আমরা বলতে পারি যে এটা একটা ভ্যাকসিনের মতো কাজ করতেছে, অর্থাৎ আমাদেরকে আগে থেকেই অ্যালার্ট করে দিচ্ছে। তো সেরকমই একটা ভ্যাকসিনটা হলো এমনই একটা ম্যাটেরিয়ালস বা একটা মাধ্যম, যেটা হতে পারে যে কোনো একটা প্যাথোজেনের একটা অংশ হতে পারে, যেটা তোমরা বললা। প্যাথোজেন থেকে যদি একটা যে মানে ভিরুলেন্স ফ্যাক্টর যদি আমরা বলি, যে অংশটা রোগ সৃষ্টি করে, সেটা সরিয়ে নিয়ে বাকি অংশটা, অর্থাৎ সেটাকে যদি অ্যাটেনুয়েটেড করতে পারি, সেটা হতে পারে। অথবা কোনো একটা প্যাথোজেনকে আমরা যদি এটা কিল্ড বলা হয়, যে ফরমালিন কিল্ড হতে পারে বা হিট কিল্ড হতে পারে, সেগুলো যদি সেটা মানে অর্থাৎ মূল কথা হলো যে সেটা আমরা যদি বডিতে, ফিশের বডি যে কোনো বডিতে যখন আমরা প্রবেশ করাবো, সেটা যেন আমাদের রোগ সৃষ্টি করতে না পারে। হুম। তো সেটা দিলে কি হবে, বডিতে প্রবেশ করাইলে বডি মনে করবে যে এটা একটা প্যাথোজেন বা এটা একটা এক ধরনের এজেন্ট। তখন
সরি, তখন বডি কি করবে, এটার এগেইনস্টে একটা মানে প্রতিরোধ তৈরি করবে। হুম, অর্থাৎ আগেই প্রিভেন্টিভ একটা মেজার বডিতে তৈরি হয়ে যায়, রেসপন্স যেটাকে আমরা বলি, বিভিন্ন ধরনের অ্যান্টিভাইরাল বা অ্যান্টিব্যাকটেরিয়াল যে জিনগুলো আছে সেগুলো এক্সপ্রেস হবে, সাইটোকাইন প্রডিউস হবে, অ্যান্টিবডি তৈরি হবে বডিতে। তো তৈরি হয়ে বডিটা পুরো একটা কি হবে, যে একটা আহ যুদ্ধক্ষেত্রের মতো তৈরি হয়ে থাকবে, যেখানে আমাদের সব সৈন্য রেডি আছে যে কোনো মানে শত্রু আসলে তাদের মারার জন্য। তো এই যে পদ্ধতিটা, এটাই হলো ভ্যাকসিনেশন। আর যেটা আমাদের বডিতে প্রবেশ করানো হচ্ছে, আমাদের না, যে কোনো অ্যানিমালের বডিতে, সেটা হলো ভ্যাকসিন। সেটা হতে পারে যেটা ফরেন, যে কোনো ফরেন পার্টিকেল হতে পারে, প্যাথোজেনের অংশ হতে পারে, একটা যে কোনো অ্যান্টিজেন হতে পারে। হুম, কিন্তু যে কোনো যে কোনো ম্যাটেরিয়ালস কিন্তু না, যেটা প্যাথোজেন রিলেটেড হবে সেটা, তাই না, ভ্যাকসিনেশন। আবার আমরা যদি ইমিউনোস্টিমুল্যান্টও ইউজ করেছি, আগে আগে দেখেছি যে ইমিউনোস্টিমুল্যান্ট ইউজ করতে পারি, কিন্তু সেটা কিন্তু ভ্যাকসিনেশনের পরে না। হুম, সেটা একটা ইমিউনোস্টিমুলেশন। হুম, সেটা ভ্যাকসিনেশন না। ভ্যাকসিনটা হবে যে কোনো একটা ডিজিজকে, একটা প্যাথোজেনকে টার্গেট করে এটা ডিজাইন করা এবং বডিতে প্রবেশ করানো। হুম, তো ফিশের এটা তো ভ্যাকসিনেশনের আমরা হিস্ট্রিটা একটু দেখবো সংক্ষেপে। এর আগে আমরা একটু দেখি যে ফিশের যে ভ্যাকসিনেশন, এই ফিশের ভ্যাকসিনেশন এটা আহ, কিভাবে আসলো। এটা সায়েন্টিস্ট ডেভিড সিবি ডাফ প্রথম ভ্যাকসিনেশনটা, ফিশের ভ্যাকসিনেশনটা এটা ইন্ট্রোডিউস করে। হুম, আহ, এই জন্য তাকে ফাদার অফ ফিশ ভ্যাকসিনেশন বলা হয়। হ্যাঁ, এটা বলা হয়। আর এমনি তোমরা জানো যে ভ্যাকসিনের ফাদার এমনি নর্মালি কে, কাকে বলা হয়, যে কে প্রথম ভ্যাকসিন ডেভেলপ করছে, তোমরা জানো কেউ? আচ্ছা, পড়েছিলাম স্যার যে গরু। হুম, আচ্ছা, বুঝতে পারছি যে মানে কাউ পক্স থেকে, পক্স ভাইরাস আচ্ছা, থেকে। হুম, আমরা একটু দেখবো ওটা পরবর্তীতে একটু। তো এখন আহ আমরা একটু দেখি ভ্যাকসিনটা তাহলে কি। ভ্যাকসিনটা হলো যে ইনঅ্যাক্টিভ ফর্ম অফ প্যাথোজেন। সেটা তোমরা ভাইরাস বলছো, শুধু ভাইরাস কিন্তু না, এটা ব্যাকটেরিয়া হতে পারে, এটা ফাঙ্গাস হতে পারে, যে কোনো প্রোটোজোয়ান হতে পারে, প্যারাসাইট হতে পারে, তাই না? সেটা অর্থাৎ প্যাথোজেনের একটা ইনঅ্যাক্টিভ ফর্ম। অ্যাক্টিভ ফর্ম দিলে কি হবে, অ্যাক্টিভ ফর্ম আমরা যদি ইউজ করি তাহলে কিন্তু প্রবলেম, সেক্ষেত্রে আমাদের বডিতে ওটা ডিজিজ তৈরি হচ্ছে, তাই না? ইনঅ্যাক্টিভ ফর্ম হতে হবে, অথবা যেটা হতে পারে যেটা সারফেস অ্যান্টিজেন। তোমরা যে বলেছো অনেকে যে অ্যান্টিজেন আমরা ইউজ করতে পারি, যে এটা প্যাথোজেনের সারফেসে যে অ্যান্টিজেন থাকে। হ্যাঁ, অ্যান্টিজেন তৈরি হয়, কারণ এই অ্যান্টিজেনটাই কি করে, বডির যে আমাদের যে রিসেপ্টর আছে, অ্যান্টিবডি আছে, সেই অ্যান্টিবডি অ্যান্টিজেনকে রিকগনাইজ করে। হুম, পরবর্তীতে বিভিন্ন মানে সিগন্যালিং পাথওয়ে অ্যাক্টিভেট হয়। তাহলে সেজন্য আমরা অ্যান্টিজেনকেও ইউজ করতে পারি ভ্যাকসিন হিসেবে, যেটা অ্যাডমিনিস্টার্ড ইনটু দ্য বডি, বডিতে প্রবেশ করানো হয়, তাই না? এবং ভ্যাকসিনের যে প্রিন্সিপালটা কি, যেটা আগেই বললাম আমরা অনেকটা, যে যখন ভ্যাকসিনটা বডিতে ইনজেক্ট করা হয়, সেটা ইনজেক্ট হতে পারে, আবার ওরালিও ইউজ করা হয়, যেটাই হোক, অথবা সারফেস অ্যান্টিজেন অথবা যে কোনো প্যাথোজেন। সো দেয়ার উইল বি প্রাইমারি রেসপন্স, অর্থাৎ বডিতে প্রবেশ করালে বডিতে কি হবে, বডি একটা প্রাইমারি রেসপন্স হবে, অর্থাৎ বডিতে সাইটোকাইন তৈরি হবে, অ্যান্টিবডি তৈরি হবে, তাই না? এটা হলো প্রাইমারি রেসপন্স। এবং পরবর্তীতে কি হবে, এবং ফরমেশন অফ মেমোরি সেল, আমাদের বডিতে যে অ্যান্টিবডি, অ্যান্টিবডি তৈরি হয় কোথা থেকে, যে টি সেল, বি সেল থেকে অ্যান্টিবডি তৈরি হয়, কারণ টি সেল এবং বি সেল এগুলো অ্যাক্টিভেট হয়। হুম, অ্যাক্টিভেট হওয়ার ফলে বি সেল থেকে অ্যান্টিবডি তৈরি হয়, এবং তোমরা জানো সেটা, যে বি সেল থেকে অ্যান্টিবডি তৈরি হয়। সো প্রাইমারি, প্রথম যে আমরা ইনঅ্যাক্টিভ ফর্মটা, অর্থাৎ ফার্স্ট এনকাউন্টার যে হবে ইনঅ্যাক্টিভ ফর্ম, সেটা যখন বডিতে প্রবেশ করে তখন বডির একটা প্রাইমারি রেসপন্স হয়। হুম, অর্থাৎ বডি ফুল অফ অ্যান্টিবডি বা বিভিন্ন ধরনের সাইটোকাইন এগুলো রেডি থাকে। তো এটা যখন রেডি থাকবে, এটার একটা সময়, নির্দিষ্ট সময়, যেমন মনে করো এখন আমি প্রবেশ করালাম, অ্যাডমিনিস্টার বা ইনজেক্ট করলাম, এটার 2 ঘন্টা পরে এটার বডির একটা রেসপন্স হইলো, এরপর আস্তে আস্তে সেই রেসপন্সটা কমে যাবে, তাই না? কমে যাবে। এখন আমাদের এই যে সময়টা, এখন এটা ডিপেন্ড করে যে ভ্যাকসিন বা যেটা আমরা দিলাম বডিতে সেটা কতটা ইফেক্টিভ। এটা কতটা লম্বা সময় আমাদের বডিতে
অ্যান্টিবডি তৈরি করতে পারে, এটা ডিপেন্ড করে। এটার উপরে ডিপেন্ড করে আসলে ইফেক্টিভনেস দেখা হয় যে ভ্যাকসিনের কতটা ইফেক্টিভ, কতটা এটা এফিকেসি, কতটুকু সেনসিটিভিটি, এফিকেসি, যেটা তোমরা শুনেছো নাম। তো এখন এটা যতক্ষণ ইফেক্টিভ থাকবে বা এটা যতক্ষণ এটা মানে এটা রেসপন্স থাকবে, এই সময়ের মধ্যে যদি আবার, এটা তো প্রথমে তো ছিল ফার্স্ট রেসপন্স, যেটা প্রাইমারি রেসপন্স, এবং সেকেন্ডারি রেসপন্সটা কখন আসে, যখন সেকেন্ড টাইম, হ্যাঁ, যখন অ্যাক্টিভ প্যাথোজেন যখন আবার অ্যাটাক করে, হ্যাঁ, অ্যাক্টিভ প্যাথোজেন যখন অ্যাটাক করবে, তখন কি হবে, এটা সেকেন্ডারি রেসপন্স হবে। সেকেন্ডারি রেসপন্সটা কি, এটা প্রথম যেটা মানে প্রথমে কিছু একটা সময় লাগে এটা রেসপন্সটা আসতে, সেকেন্ডারি রেসপন্স হতে সময় লাগবে না, এটা মাস ফাস্টার। কারণ হলো কি, বডিতে অলরেডি অ্যান্টিবডি আছে, এবং যে অ্যান্টিবডি গুলো আছে যে অ্যান্টিজেনের এগেইনস্টে তৈরি হয়, সেই অ্যান্টিজেন বহনকারী যদি কোনো প্যাথোজেন অ্যাটাক করে, অর্থাৎ একই প্যাথোজেন যদি অ্যাটাক করে, তাহলে বডি খুব দ্রুত রেসপন্স করে এবং সেটাকে, যে অ্যান্টিজেন থাকলে সেটাকে নিউট্রালাইজ করে দিতে পারে, বা সেই প্যাথোজেনটাকে কিল করতে পারে, ফ্যাগোসাইড করতে পারে, বিভিন্ন ভাবে সেটাকে ধ্বংস করে দিতে পারে, এবং খুব দ্রুত সেটা কাজ করবে। হুম। তো এটা হলো সেকেন্ডারি রেসপন্স, অর্থাৎ ভ্যাকসিন যখন প্রবেশ করানো হয়, ভ্যাকসিন প্রবেশ করালে সেই যে ইনঅ্যাক্টিভ ফর্ম সেটা যেটা রেসপন্স করবে সেটা হলো প্রাইমারি রেসপন্স, এবং পরবর্তীতে যদি কোনো রিয়েল প্যাথোজেন বা অ্যাক্টিভ প্যাথোজেন যখন অ্যাটাক করে, তখন যে রেসপন্সটা হবে সেটা হলো সেকেন্ডারি রেসপন্স। তোমরা কি বুঝতে পারছো একটু বিষয়টুকু? জি স্যার। আচ্ছা, গুড। এখন আমরা দেখি একটু যে কি কি ধরনের ভ্যাকসিন আসলে ইউজ করতে পারি। ভ্যাকসিনের অনেক ধরনের টাইপ আছে, বিভিন্ন ভাবে আমরা ভ্যাকসিনকে ক্যাটেগরাইজ করতে পারি। প্রথমে আমরা যদি ক্যাটেগরি করি, যে তিনটা ভাগে ভাগ করা হয়, এবং এটা হলো আসলে যে তোমরা নাম শুনেছো যে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন। তো এই জেনারেশন অনুযায়ী যেটা অর্থাৎ ডেভেলপমেন্ট, অর্থাৎ যে ইমপ্রুভমেন্ট হচ্ছে আমাদের যে ভ্যাকসিন ডেভেলপমেন্ট, সেটার স্টেজের উপর ভিত্তি করে আমরা এখন পর্যন্ত তিনটা স্টেপ আমরা ভাগ করতে পারি। তার প্রথমটাকে বলা হয় ফার্স্ট জেনারেশন ভ্যাকসিন। ফার্স্ট জেনারেশন ভ্যাকসিনটা কি, সেটা হলো একদম প্রথম দিকে, যখন মানে হিস্টোরিক্যাল আসপেক্ট যদি দেখি আমরা, প্রথম দিকে যে ভ্যাকসিনটা তৈরি হয় সেটাকে বলা হয় ফার্স্ট জেনারেশন ভ্যাকসিন। এবং এটা ছিল হলো ইনঅ্যাক্টিভেটেড ফর্ম অফ প্যাথোজেন, হ্যাঁ, অর্থাৎ প্যাথোজেনকে ইনঅ্যাক্টিভেট করে, অথবা ইউজিং সারফেস অ্যান্টিজেন অফ প্যাথোজেন। এটা আমরা যখন ইউজ করি সেটাকে আমরা বলি ফার্স্ট জেনারেশন ভ্যাকসিন। এবং ফার্স্ট জেনারেশন ভ্যাকসিন যেহেতু আমরা ইনঅ্যাক্টিভ ফর্মটা ইউজ করতেছি বা সারফেস অ্যান্টিজেন, সো ইনঅ্যাক্টিভ ফর্মের ক্ষেত্রেও কিছু প্রবলেম থেকে যেতে পারে, কারণ অনেক ক্ষেত্রে এটা 100% ইনঅ্যাক্টিভ নাও হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে যদি কিছুটাও অ্যাক্টিভ ফর্ম থেকে যায়, সেক্ষেত্রে আমাদের বিভিন্ন সিমটম তৈরি করতে পারে, ডিজিজের সিমটম সেটা হতে পারে, কিছুটা প্রবলেম হতে পারে। দ্যাট মিনস এগুলো হলো লেস সেফ, অর্থাৎ সেফটির আসপেক্টে যদি দেখি, এটা লেস সেফ। যেমন প্রথম দিকে যে ভ্যাকসিনটা তৈরি হয়েছে পোলিও ভ্যাকসিন, তোমরা জানো ওরাল পোলিও ভ্যাকসিন, যেটা ওপিভি বলা হয়, এই ওরাল পোলিও ভ্যাকসিনটা হলো ফার্স্ট জেনারেশন ভ্যাকসিন। আচ্ছা, তোমরা তো পোলিওর কাহিনীটা তোমরা অনেকেই জানো, যে প্রথম যখন পোলিও হয়, পোলিওর যে এটা, এখন যদিও আমাদের দেশে বা অনেক দেশে পোলিওটা 100% এরাডিকেটেড, এখন আর পোলিও হয় না, কারণ এটা ভ্যাকসিনেশনের ফলে এতটা ভ্যাকসিন ক্যাম্পেইন হয়েছে, যে ভ্যাকসিন ইউজ হয়েছে বিভিন্ন দেশে, যে সেইটা পোলিওটা ইরাডিকেট হয়ে গেছে, ডিসঅ্যাপিয়ার্ড হয়ে গেছে। এখন হলো এর পরবর্তীতে আসে সেকেন্ড জেনারেশন ভ্যাকসিন। সেকেন্ড জেনারেশন ভ্যাকসিনটা হলো এটা ক্রিয়েটেড উইথ দ্য হেল্প অফ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। তোমরা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই শব্দটার সাথে পরিচিত। এটা জানো যে তোমরা ডিএনএটাকে কি করা হয়, যে প্লাজমিডের মধ্যে দিয়ে জেনেটিক ইঞ্জিনিয়ারিং যেটা করা হয়, জিন থেরাপি বলা যেতে পারে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এই ভ্যাকসিনটা তৈরি করা হয়। যেমন হেপাটাইটিস বি ভ্যাকসিন, এটা তৈরি করা হয় ইস্ট সেলে, অর্থাৎ যে ভাইরাসটা, হেপাটাইটিস বি ভাইরাস, এই ভাইরাসটাকে ইস্ট সেলে এটা গ্রো করানো হয়, এবং সেক্ষেত্রে কিছুটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং করা হয়, অর্থাৎ যে জিনটা এটা মানে কি বলে,
তাই সেই জিনটাকে সরিয়ে বাকি অংশটা এটা ইস্ট সেলে গ্রো করে তারপরে এটা প্রডিউস করা হয়। এটা সেকেন্ড জেনারেশন। তো এখন পর্যন্ত সেকেন্ড জেনারেশনটা খুবই মানে প্রচলিত আছে, এটা ইউজ করা হয়। এবং পরবর্তীতে থার্ড জেনারেশন যেটা ডিএনএ ভ্যাকসিন বলা হয়, এটা এখন এটা ডেভেলপমেন্টাল স্টেজে আছে, এটা ইউজ করা হচ্ছে বা বিভিন্ন ট্রায়াল এরও চলতেছে। ডিএনএ ভ্যাকসিনটা ক্ষেত্রে হচ্ছে যে ডিএনএ ভাইরাসের কথা যদি বলি, তোমরা জানো যে ডিএনএ ভাইরাসটা এটা স্টেবল ভাইরাস, তাই না? ডিএনএ ভাইরাস, ভাইরাসের ডিএনএটাকে এটা ইউজ করা হয়, ডিএনএ ইউজ করে এটা ভ্যাকসিন হিসেবে এটা ইনজেক্ট বা ইউটিলাইজ করা হয়। আমরা এরপরে আরো কিছু ক্লাসিফিকেশন দেখবো এর পরবর্তীতে। এখন আমরা যদি দেখি যে ফিশের ক্ষেত্রে আমরা যে ভ্যাকসিনেশনটা যদি ইউজ করি সেটা আমাদের কি কাজে লাগবে, এটার গুরুত্বটা কতটুকু? গুরুত্ব অনেক গুরুত্ব আছে। এটা তো এক নাম্বার যদি বলি যে প্রিভেন্ট স্পেসিফিক ডিজিজ আউটব্রেক। তোমরা জানো যে ভ্যাকসিনেশন এটা কিন্তু একটা স্পেসিফিক প্যাথোজেনের এগেইনস্টে তৈরি করা হবে, তাই না? কারণ ভ্যাকসিন ইউজ করলে যেমন এখন মনে করো সার্স ভাইরাসের যে ভ্যাকসিনটা, এটা আমরা ইউজ করব শুধু সার্স এর এগেইনস্টে, কিন্তু এটাকে ইউজ করা হবে, তাই না? এটা অন্য কোনো ভাইরাসের এগেইনস্টে কিন্তু কাজ এটা করবে না, এটাই স্বাভাবিক। তবে অন্য অন্য ধরনের কিছু পজিটিভ দিক থাকতে পারে, বাট ডাইরেক্টলি যেটা স্পেসিফিক, এটা প্রিভেন্ট। ফিশের ক্ষেত্রেও আমরা যে ভাইরাসের এগেইনস্টে ভাইরাস না শুধু ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও ইউজ করা হয় প্রচুর পরিমাণে, ব্যাকটেরিয়া এগেইনস্টে ভ্যাকসিন তৈরি করা হয়। তো সেটা স্পেসিফিক প্যাথোজেনের এগেইনস্টে এটা কাজ করবে। সো আমরা টার্গেট করে যে যে ডিজিজ দেখা দেবে সেই ডিজিজটাকে আমরা প্রিভেন্ট করার জন্য, কন্ট্রোল করার জন্য আমরা ভ্যাকসিন ইউজ করতে পারি। এফিকাসি এক্সিস্ট ফর এ লঙ্গার ডিউরেশন। তোমরা জানো যে ভ্যাকসিনটা যদি এখন দেওয়া হয় সেটা হয়তো নেক্সট 2 ইয়ার্স 3 ইয়ার্স সেটা ইফেক্টিভ থাকবে, সেটা কাজ করবে। এই সময়ের মধ্যে যদি ফার্দার সেকেন্ডারি কোনো ইনফেকশন হয়, কোনো অ্যাটাক হয়, প্যাথোজেন অ্যাটাক, তাহলে সেই ভ্যাকসিনটা এটা কাজ করবে। অর্থাৎ যে মেমোরিটা টি সেল বা বি সেল, যে মেমোরি সেল, অর্থাৎ সেই মেমোরিটা লম্বা সময় পর্যন্ত এটা ইফেক্টিভ থাকে। অর্থাৎ মেমোরি থাকার জন্য অ্যান্টিবডি প্যাথোজেন অ্যাটাক করার সাথে সাথে উইদিন ফিউ সেকেন্ডস টু ফিউ মিনিটস এই অ্যান্টিবডি তৈরি হতে পারে এবং র্যাপিড অ্যাকশন যেটাকে আমরা বলি, যার ফলে খুব দ্রুত প্যাথোজেনকে কিল করতে পারে। এবং ভ্যাকসিনের আরেকটা দিক হলো নো টক্সিক সাইড ইফেক্টস, মোস্ট কেসেস কোনো সাইড ইফেক্ট থাকে না। and healthy fish have better growth performance. যে হেলদি ফিশ যেগুলো সেগুলো বেটার গ্রোথ পারফরমেন্স। সাধারণত হেলদি ফিশকেই ভ্যাকসিনটা দেওয়া হয়, যেটা আনহেলদি বা ফিশ সেটা কিন্তু দেওয়া হয়। কারণ ডিজিজ হয়ে গেলে কিন্তু তোমার ভ্যাকসিন দিয়ে তখন কাজ হবে না, সেটা খুব কম হবে, তাই না? অর্থাৎ ভ্যাকসিনটা দেওয়া হবে ডিজিজ অ্যাটাকের আগে, ডিজিজ দেখা যাওয়ার আগেই আমাদেরকে ভ্যাকসিন দিতে হবে। নো অ্যাকুমুলেশন অফ টক্সিক রেসিডিউস, অর্থাৎ ভ্যাকসিন থেকে কোনো টক্সিক রেসিডিউস থাকবে না। রেসিডিউস মানে হলো যেটা ভ্যাকসিনটা তো কি হয় কিছুটা বডি থেকে সেগুলো বের হয়ে যেতে পারে অনেক সময়, আবার বডিতে সেটা কি হয় অ্যাকুমুলেট হতে পারে। তো সে বডিতে কোনো টক্সিক সাবস্টেন্স অ্যাকুমুলেশন হবে না। তবে কোনো ভ্যাকসিনে 100% পারফেক্ট নয়। এবং বর্তমান যুগে যেটা হচ্ছে তোমরা এখন দেখতে পাচ্ছ যে অনেকটাই যে সার্স ভাইরাসের ভ্যাকসিন তৈরির জন্য সব অনেক কিছুই শর্টকাট করা হচ্ছে। হ্যাঁ, যে ট্রায়াল করাটা সেটাও শর্ট করা হচ্ছে, বা যে এফিকেসি টেস্ট বা সেফটি টেস্ট যেটা সেফটি, হেলথ সেফটি, সেগুলো অনেক অনেক কিছু শর্ট করা হচ্ছে। ওটা এটা এখন করতে হচ্ছে। তো এর ফলে কি হয়, অনেক সময় লং টার্ম সাইড ইফেক্টটা দেখা যায় না, যে 1 বছর পরে 2 বছর পরে এটা কি ইম্প্যাক্ট ফেলতে পারে সেটা জানা যাচ্ছে না। আর ফিশের ক্ষেত্রে তো তোমরা বুঝতে পারো যে নোবডি কেয়ারস অ্যাবাউট ফিশ। সো হ্যাঁ, অল্প সময়ে ফিশ ভ্যাকসিন তৈরি করা হয়, অ্যাডমিনিস্টার করা হয়। হ্যাঁ, এবং এটা হচ্ছে লং টার্ম এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট থাকতে পারে বা ফিশের থাকতে পারে। বিশেষ করে যদি আমরা ডিএনএ ভ্যাকসিন ইউজ করি, হ্যাঁ, সেই ভ্যাকসিনটা যদি আমরা ইউজ করি ফিশের বডিতে, কারণ তোমরা জানো যে ডিএনএ অনেক বেশি স্টেবল। সো যে ডিএনএটা আমরা ইউজ করব ফিশ বডিতে, সেই ডিএনএর সেটা ভাইরাস
ভাইরাল যে ডিএনএ ফর এক্সাম্পল, এটার কোনো একটা অংশ আমাদের বডির যে জিনোম সেখানে ইন্টাগ্রেট হবে কিনা তার কোনো 100% নিশ্চয়তা দেওয়া যায় না। সো এই ক্ষেত্রে এরকম হতে পারে, হ্যাঁ, যে আমাদের একটা লং টার্ম কোনো ইফেক্ট থাকতে পারে। এমন হতে পারে যে ভ্যাকসিনটা আমরা ডিএনএ ভ্যাকসিনটা ইউজ করলাম, সেটার কোনো একটা ক্ষতিকর একটা সিকোয়েন্স থাকতে পারে, হ্যাঁ, যেটা হয়তো আমাদের বডির জন্য কার্সিনোজেনিক হতে পারে বা অনেক মানে খারাপ একটা আহ, দিক থাকতে পারে। হুম। তো সেটা হয়তো জানা যায়নি বা সেটা আমরা জানি না বা জানার চেষ্টা করা হয়নি। তো সেটা যদি ইউজ করা হয়, তো সে এই জিনটা যদি কোনোভাবে সামহাও এটা যদি বডিতে, হ্যাঁ, যদি আমাদের জিনোমে যদি ইন্টাগ্রেট হয় কোনোভাবে, তাহলে এটা লং টার্ম কোনো ইফেক্ট থাকতে পারে। সেটা ফিশের জন্য থাকতে পারে, অথবা ফিশকে আমরা যখন কনজিউম করব, আমরা যখন ফিশকে খাবো, হ্যাঁ, তখন সেটার কোনোভাবে এটাকে আমাদের বডিতে এটা কোনো ব্যাড ইম্প্যাক্ট ফেলবে কিনা এটার কোনো 100% নিশ্চয়তা নেই। তো সেই জন্য এটা আসলে কিছু ইনডাইরেক্ট ইম্প্যাক্ট থাকতে পারে, ব্যাড ইফেক্ট থাকতে পারে, যেটা আসলে আহ, এটা ইনভেস্টিগেট করা দরকার। সেই জন্য ভ্যাকসিন ডেভেলপমেন্টের তোমরা জানো যে অনেকগুলো স্টেজ থাকে। যে ক্লিনিক্যাল ট্রায়াল, হ্যাঁ, অনেকগুলো ট্রায়াল, ফেজ 1, তোমরা জানো যে ফেজ 1, ফেজ 2, ফেজ 3। ফেজ 1 এ এটা হলো শর্ট স্যাম্পল, মানে অল্প সংখ্যক স্যাম্পল নিয়ে এটা ট্রায়াল করা হয়। হুম। এটা ট্রায়ালটা হতে পারে কোনো অ্যানিমাল মডেলে হতে পারে। এরপরে কি করা হয়, সেই অ্যানিমাল মডেলটা একটু হয়তো হায়ার লেভেলে একটু স্যাম্পল সাইজটা বাড়িয়ে একটা সেকেন্ড ফেজ করা হয়, আর থার্ড ফেজে সেটা হয়তো হিউম্যানের উপরে ট্রায়াল দেওয়া হয়। হুম। হিউম্যানের উপরে আবার সেকেন্ড ফেজও হতে পারে, অল্প সংখ্যক স্যাম্পল নিয়ে, এবং এক্ষেত্রে থার্ড ফেজ যেটা অনেক বেশি সংখ্যক স্যাম্পল নিয়ে এটা ট্রায়াল দিতে। আমরা পরবর্তীতে দেখবো এগুলো যখন ভ্যাকসিন ডেভেলপমেন্ট বা বিভিন্ন ধরনের ভ্যাকসিন নিয়ে পড়বো, তখন আমরা এগুলো কিছুটা দেখবো। হুম। আচ্ছা, আরেকটা যেটা হলো ইম্পর্টেন্স হলো প্যাথোজেন উইল নট ডেভেলপ রেজিস্ট্যান্স। এবং আমরা আগেই বললাম যে আমরা প্যাথোজেনের একটা ইনঅ্যাক্টিভেটেড ফর্ম আমরা ইউজ করতেছি, অথবা পার্ট অফ প্যাথোজেন ইউজ করতেছি। তো এখানে কোনো রেজিস্ট্যান্স ডেভেলপ করার সুযোগ নেই। অ্যান্টিবায়োটিক যখন আমরা ইউজ করি, অ্যান্টিবায়োটিকের যদি আমরা প্রপার ইউজ না করি, সেক্ষেত্রে কিন্তু রেজিস্ট্যান্স হতে পারে। কিন্তু ভ্যাকসিনের ক্ষেত্রে এটা সম্ভাবনা কম। হুম। আচ্ছা, এখন পরবর্তীতে আমরা দেখি যে থিওরিটিক্যালি আমরা, যেটা আমরা আগেই বললাম যে আমরা লং টার্ম ইম্প্যাক্ট দেখা হয় না, সেজন্য আমরা থিওরিটিক্যাল বলতেছি। থিওরিটিক্যালি ইট ক্যান কন্ট্রোল এনি ব্যাকটেরিয়াল অ্যান্ড ভাইরাল ডিজিজ, যেটা আমরা থিওরিটিক্যালি বলতে পারি যে সব ধরনের, অর্থাৎ স্পেসিফিক যদি হয় অবশ্যই সেটা ভাইরাল এবং ব্যাকটেরিয়াল ডিজিজকে এটা কন্ট্রোল করতে পারে। আরেকটা হলো যে নো এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টস, এটা আমরা থিওরিটিক্যালি বা এটা বলতে পারি, বাট যেহেতু আগে বললাম যে লং টার্ম ইম্প্যাক্টটা দেখা হয় না, যে 5 বছর পরে কি হতে পারে বা 10 বছর পরে কি হতে পারে, কোনো জিনোমের চেঞ্জ হবে কিনা, এনভায়রনমেন্টাল কোনো ধরনের ইম্প্যাক্ট পড়বে কিনা, সেটা আসলে দেখা হয় না ফিশের ক্ষেত্রে বিশেষ করে। সেই জন্য আমরা বলতেছি যে নো এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টস, বাট যদি আমরা নেগেটিভ সাইড দেখি তাহলে কিছু কিছু ক্ষেত্রে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট থাকতেও পারে। সেটা আমরা অবশ্য পরে দেখব। তো এগুলো হলো আসলে যেটা ইম্পর্টেন্স অফ ফিশ ভ্যাকসিনেশন। এখন ফিশ ভ্যাকসিনের কি কি বৈশিষ্ট্য থাকতে পারে, ক্যারেক্টারিস্টিক্স কি হতে পারে, সেটা প্রধান একটা যেটা হলো ভ্যাকসিন শুড বি সেফ এবং শুড নট কজ টক্সিসিটি টু দ্য অ্যানিমাল। অর্থাৎ আমরা যদি মানুষের ক্ষেত্রেও বলি যে মানুষের জন্য সেটা সেফ হতে হবে, এট দ্য সেম টাইম যদি আমরা ফিশ ভ্যাকসিন বলি তাহলে ফিশের জন্য সেটা সেফ হতে হবে। ফিশের কোনো ধরনের ডিজিজ বা কোনো ধরনের সিমটম, বলে সেটা মাইনর সিমটম, কোনো মেজর সিমটম বা ডিজিজ সেটা দেখা দিতে পারবে না বা দেখা দেওয়া যাবে না। and should not cause toxicity, সেটা টক্সিক। তোমরা জানো যে ছোটবেলায় যখন টিকা দিত, হ্যাঁ, সেক্ষেত্রে কি হতো বলো তো, তোমরা কেউ বলো তো, যে টিকা যদি দেওয়া হতো সেক্ষেত্রে কি প্রবলেম হতো? হুম। স্যার ঘা হতো না, সময় দেখা যাচ্ছে হাতের হ্যাঁ, উপরে অনেক সময় ইনফেকশন হয়ে যায়। ইনফেকশন হতে জি স্যার। অনেক সময় আবার অসুস্থ কি হয় থাকতো যে স্যার।
জ্বর হয়, তাই না? একটু ফিভার হতে পারে, কিছু জ্বর তো ব্যথা হয় প্রচন্ড, এবং অনেকে এখনো আছে মাথা ব্যথা বমি বমি ভাব। ছোটবেলায় ভ্যাকসিন নেওয়ার ফলে এখনো কিছু কিছু মানে স্পটের মতো থেকে যায়, তাই না? অনেকের এখনো মানে টিকার একটা সাইন থেকে যায়, বিশেষ করে কাঁধের বা হাতের উপরের দিকে অংশে, ওইখানে শোল্ডারে অনেক সময় স্যার থাকে এটা না, দাগ মিশে না। দাগ হয়ে থাকে। হুম? কারণ হলো কি, কারণটা কি বলতো? ইফেক্টটা পড়ে তার উপর, মানে ভ্যাকসিনের যদি কোনো মানে সাইড ইফেক্ট থাকে। আগের যেটা হলো ভ্যাকসিনটা যখন অনেক আগে দিত, হ্যাঁ, বিশেষ করে যে টিটেনাস ভ্যাকসিন বা পোলিও ভ্যাকসিন বা হেপাটাইটিস, অনেক মানে যে ইনজেকশনটা দিত সেটা সুইটা নিডল, এটা কিন্তু অনেক বড়, মোটা মোটা। মোটা নিডল। তো ওইটা যখন দেওয়া হয়, হ্যাঁ, তো ওই জায়গাটা একটু হয়ে যায় আর কি, সেজন্য অনেক সময় ছোট হালকা কিছু ইনফেকশনের মতো হয়, ওইরকম ইনফেকশন না, বাট একটু ফুলে যায় বা জ্বরের মতো আসে। কিন্তু বর্তমানে অনেক ডেভেলপ হয়েছে, এবং যে সুই বা নিডল ইউজ করা হয় সেটা অনেক মানে সূক্ষ্ম, চিকন, এবং সেটা অনেক সময় মানে মাইল্ড পেইন হয়, সিরিয়াস কিছু হয় না, তাই না? তো স্যার এখন অনেক অনেক ডেভেলপ স্যার বিভিন্ন আমার ধরনের। আম্মুর দায়িত্ব আমি দেখছি ওটা দেওয়ার। হুম, স্যার আমার আম্মুর দায়িত্ব, মানে আমার আম্মু হেলথ জব করে, হেলথ সেক্টরে, এই জন্য আর কি। তো আমি দেয়া দেখছি মাঝে মাঝে এরকম দেখি, এরকম দেয় এখন অনেক চিকন হয়েছে আগের থেকে ইয়েটা, জিনিসটা। কিছু কিছু আছে তোমাদেরকে আমি পরবর্তীতে দেখাবো। কিছু কিছু আছে যেমন এই এই টাইপের, হ্যাঁ, এখানে ছোট ছোট কিছু খাস কাটার মতো, হ্যাঁ, এরকম আছে, এবং ছোট ছোট তোমরা দেখবা হয়তো যে একদম সূক্ষ্ম সূক্ষ্ম, প্রত্যেকটাতে এক একটা নিডেলের মতো থাকে। হুম, এরকম। এটা কি করা হয়, আহ, এটা মনে করো হাতের কোথাও বেঁধে রাখে, হ্যাঁ, ওই ইয়ের মতো, ব্রেসলেটের মতো। হুম, ব্রেসলেটের মতো তুমি পরবা, হাতে দিয়ে রাখবা, ওই একটা নির্দিষ্ট সময় পর পর এই যে একটা নিডেল আছে, এবং এটা এখানে ভ্যাকসিন বা এই ধরনের প্রোডাক্ট এখানে থাকে। তো এই অটোমেটিক এখান থেকে ভ্যাকসিন মানে ইনজেক্ট হয়ে তোমার বডিতে চলে যাবে, তুমি মানে বুঝতেও পারবে না, এত মানে মাইল্ড। এরকম জি স্যার। এরকম কিছু সিস্টেম এখন ডেভেলপ হচ্ছে। হ্যাঁ, সো ভ্যাকসিনটা সেফ, টক্সিসিটি হবে না, আর ভ্যাকসিন শুড হ্যাভ ইমিউনোজেনিসিটি। ইমিউনোজেনিসিটি তো তোমরা বুঝতে পারছো, অর্থাৎ ভ্যাকসিনটা দিলে যে বডি যেন ইমিউনোলজিক্যাল চেঞ্জটা হয়, অর্থাৎ বডি যেন রেসপন্স করে, আমাদের যে ইমিউনিটি, বডির যে ইমিউনো রেসপন্স, সেটা যেন হয়। কারণ ভ্যাকসিন বডিতে দেওয়া হলো কিন্তু এটার কোনো মানে রেসপন্স হলো না, তাহলে ওটা ওই কোনো কাজে হবে না। যেমন মনে করো তোমরা অনেকে ইউজ করো না, এই যারা শেভ করো, আফটার শেভ লোশন ইউজ করো, তাই না? হুম, জি স্যার। আফটার শেভ লোশন ইউজ করলে কি হয়, একটু মানে জলে না, একটু স্যার জলে আর কি, ঠান্ডা জলে একটু জলে বা স্যাভলন, এগুলো কেটে যায় স্যার। কেটে গেলে যদি কোথাও কোনো স্যাভলন দাও বা ডেটল দাও, তখন ওখানে কিন্তু জলে। হুম, তো এই জ্বলে যাওয়াটা কিন্তু একটা সাম সর্টস অফ মানে অ্যাক্টিভিটি বা ইফেক্টিভনেস। এখন তুমি যদি মনে করো স্যাভলন দিতেছো, কোন একটা স্যাভলন যদি ডেট এক্সপায়ার হয়ে যায়, তখন তুমি কাটা জায়গায় দিলা, দেখবা যে কোনো কিছুই হচ্ছে না, হ্যাঁ, ওইটা কোনো মানে সেন্সেশন হচ্ছে না, দ্যাট মিনস ওটার ইফেক্টিভনেসটা নষ্ট হয়ে গেছে। সেরকম ভ্যাকসিন যদি বডিতে দেওয়া হয়, সেটার একটা ইমিউনোজেনিসিটি অর্থাৎ ইমিউনো রেসপন্স থাকতে হবে। হ্যাঁ, বডি ওইটার এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি করবে, সাইটোকাইন তৈরি করবে। এটা যদি হয়, তখনই বোঝা যাবে যে হ্যাঁ, এটা ভ্যাকসিনটা ইফেক্টিভ। আচ্ছা, আরেকটা হলো যে ভ্যাকসিন শুড বি স্পেসিফিক এগেইনস্ট এ পার্টিকুলার প্যাথোজেন, অর্থাৎ ভ্যাকসিনটা এটা শুড বি স্পেসিফিক টু পার্টিকুলার প্যাথোজেন, অর্থাৎ যদি আমরা সার্স ভাইরাসের জন্য করি তাহলে ওইটার জন্যই হবে। আবার আমরা যদি ফিশের ক্ষেত্রে যদি বলি, যেমন ডাব্লিউএসএসবি, এটার জন্য যদি এখনো কোনো ভ্যাকসিন ডেভেলপ হয়নি, তো ডাব্লিউএসএসবি এর এগেইনস্টে যদি আমরা ভ্যাকসিন ডেভেলপ করি, তাহলে ওইটা ডাব্লিউএসএসবি এর ক্ষেত্রেই এটা ইফেক্টিভ হতে হবে। আর তারপর আরেকটা তোমরা জানো তেলাপিয়া লেগ ভাইরাস, সেটা ক্ষেত্রে হতে হবে, মানে স্পেসিফিক হতে হবে, টার্গেট প্যাথোজেনের এগেইনস্টে স্পেসিফিক। এটা একটা ক্যারেক্টার। তো এই তিনটা বৈশিষ্ট্য তোমরা মাথায় রাখবা, মেইন তিনটা বৈশিষ্ট্য ভ্যাকসিনের। আচ্ছা, এখন আমরা আরেকটু অন্যরকম ক্লাসিফিকেশন দেখবো যে ভ্যাকসিনকে আমরা কিভাবে
অন্যভাবে ক্লাসিফাই করতে পারি বেসড অন দ্য ভ্যাকসিন ম্যাটেরিয়াল, অর্থাৎ আমরা কি ইউজ করতেছি সেটার উপর ভিত্তি করে ভ্যাকসিনকে আমরা কিছু ভাগে ভাগ করতে পারি। এক নাম্বার হতে পারে যেটা হোল অর্গানিজম। দ্যাট মিনস আমরা হোল অর্গানিজম, এটা এর মানে এই নয় যে আমরা একদম কি বলে নেচার থেকে একটা ভাইরাস বা ব্যাকটেরিয়া এনে আমরা ফিশকে ইনজেক্ট করে দিলাম, এটা কিন্তু তা নয়। এটা শর্ত হলো যেটা কিল্ড হতে হবে, অর্থাৎ সেই ব্যাকটেরিয়াটা বা ভাইরাসটা এটাকে মারতে হবে আগে। সেটা মারার বিভিন্ন প্রসেস আছে, যেমন ফরমালিন দিয়ে কিল করা যেতে পারে, ফরমালিন কিল্ড হতে পারে, হিট দিয়ে হতে পারে, যে হিট কিল্ড হতে পারে, হিট দিয়ে ফরমালিন দিয়ে কিল করতে হবে। এবং কিলিং এর পরে এটাকে আবার কিন্তু টেস্ট করে দেখতে হবে যেটা 100% কিল হয়েছে কিনা। কারণ একটা ভাইরাস বা ব্যাকটেরিয়াও যদি লাইভ থাকে, কিল না হয়, সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের বডিতে এটা কিন্তু ডিজিজ প্রডিউস করতে পারে। কারণ একটা থেকে এরা মাল্টিপ্লাই করতে পারে, বডিতে ঢুকে এরা মাল্টিপ্লাই করবে, রেপ্লিকেশন করবে ভাইরাস, এবং এটা অনেক খারাপ অবস্থার সৃষ্টি করতে পারে। যদিও একটা বা দুইটা খুব তেমন কিছু করতে পারে না, বাট কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলো একটা বা দুইটা থাকা, যেমন বিশেষ করে স্যালমোনেলা, যদি কোনোভাবে একটা প্রবেশ করে তাহলে কিন্তু সেটা ওটা থেকে মাল্টিপ্লাই করে একটা খারাপ অবস্থা সৃষ্টি করতে পারে। তো একটা হতে পারে কিল্ড, আরেকটা হতে পারে অ্যাটেনুয়েটেড। অ্যাটেনুয়েটেড মানে হলো যে ভাইরাসটা, ফর এক্সাম্পল এটা ভাইরাস, সো ডিএনএ ভাইরাস ফর এক্সাম্পল, সো এই ডিএনএ এর একটা অংশ থাকতে পারে, ডিএনএ কিন্তু পুরা অংশ প্যাথোজেনিক নয়। কিছু অংশ আছে যেটা, যে অংশটা এটা রেপ্লিকেশনের জন্য বিশেষ করে। আমরা যদি ভাইরাসের রেপ্লিকেশনটা দেখি, হ্যাঁ, ভাইরাসের রেপ্লিকেশনের এখানে কিছু কিছু জিন আছে, হ্যাঁ, ট্যাড জিন, র্যাগ জিন, হ্যাঁ, কিছু কিছু আছে এনভেলপ এর জন্য জিন। সো এই কিছু কিছু জিনকে আমরা যদি এই সরিয়ে ফেলতে পারি, এটা সরিয়ে ফেলা যায়, এটা কিছু টেকনোলজি আছে যে ভাইরাসকে গ্রো করে টার্গেট করে ওই ওই ভাইরাসে ওই জিনটাকে কেটে ফেলা, কেটে পরবর্তীতে ওইটা ভাইরাসটাকে মাল্টিপ্লাই করা, রিপ্রোডিউস করা বা রেপ্লিকেট করা, এবং করে আমরা এই জিনটাকে সরিয়ে দিয়ে, হ্যাঁ, ওই অংশটাকে, বা একাধিক অংশ হতে পারে, তো ওই অংশগুলো সরিয়ে দিয়ে বাকি অংশ আমরা ভাইরাস তৈরি করতে পারি। ভাইরাস তৈরি করে সেই ভাইরাসটা আমরা ভ্যাকসিন হিসেবে ইউজ করতে পারি। সো এই যে কিছু জিনকে আমরা সরিয়ে দিতেছি, অর্থাৎ এইটার যে নর্মাল যে ভাইরাস ছিল সেটাকে আমরা একটু চেঞ্জ করলাম, মডিফাই করলাম, তো এটাকে বলা হয় অ্যাটেনুয়েটেড। সো আমরা কিল্ড বা অ্যাটেনুয়েটেড ভাইরাসকে আমরা ইউজ করতে পারি। এটা হতে পারে একটা হোল অর্গানিজম ইউজ করা। আরেকটা হতে পারে পিউরিফাইড মলিকুলস অ্যাজ এ ভ্যাকসিন, অর্থাৎ এই যে ব্যাকটেরিয়া বা ভাইরাস, এটা শুধু ভাইরাস না, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। এটাকে আমরা যেমন মনে করো ডিএনএ ভাইরাস, এই ডিএনএ ভাইরাসের থেকে যদি আমরা ডিএনএটাকে আইসোলেট করতে পারি, হ্যাঁ, বাকি যে এনভেলপ বা আরো যে জিনগুলো আছে, যে প্রোটিনগুলো, সেগুলো সরিয়ে শুধু যদি ডিএনএ কে আমরা ইউজ করতে পারি, অনেক সময় সেটা আমরা ভ্যাকসিন হিসেবে ইউজ করতে পারি। কারণ শুধু ডিএনএ যদি আমাদের বডিতে দেওয়া হয় বা মাছের বডিতে দেওয়া হয়, সেটা কিন্তু ডিজিজ তৈরি করতে পারবে না। কারণ ডিজিজ তৈরি করার জন্য এর সাথে আরো কিছু প্রোটিন লাগে, হ্যাঁ, কিছু এনভেলপ প্রোটিন, এনভেলপ ভাইরাসের জন্য এনভেলপ প্রোটিন, বা কিছু পলিমারেজ লাগে। সেইগুলো যদি সাপ্লাই করা না হয় তাহলে কিন্তু এই ভাইরাসটা রেপ্লিকেট করতে পারবে না। আর as long as the virus cannot replicate, it cannot cause any disease. রেপ্লিকেশন না হলে আমাদের কোনো প্রবলেম নেই। সো আমরা যে কোনো মলিকুল ইউজ করতে পারি। একটা হতে পারে টক্সয়েড ভ্যাকসিন। হ্যাঁ, টক্সয়েডটা কি? অর্থাৎ একটা টক্সিনকে, একটা টোটাল ভাইরাস বা ব্যাকটেরিয়ার একটা টক্সিন অংশটাকে আমরা সেটাকে এখান থেকে সরিয়ে, এই জিনটাকে সরিয়ে নিয়ে এই জিনটাকে আমরা রেপ্লিকেট করতে পারি। রেপ্লিকেট মিনস এগুলো যে রিকম্বিনেন্ট প্রসিডিউরতে, যেমন প্লাজমিড থাকে, প্লাজমিডের এটা আমরা যে ভেক্টর ইউজ করি, সেই ভেক্টরের একটা অংশে সেই টক্সয়েড জিনটাকে এখানে আমরা ইন্টাগ্রেট করতে পারি। পরবর্তীতে আমরা লাইগেস এনজাইম, তোমরা জানো যে লাইগেস এনজাইম ইউজ করে সেটাকে প্লাজমিডটা তৈরি করা হয়। সেই প্লাজমিডটা আবার একটা ইকোলাই সেলের ভিতরে এটা দেওয়া হয়। পরবর্তীতে সেই ইকোলাইটাকে গ্রো করা হয়, গ্রো করে এই ইকোলাই থেকে আবার এই প্লাজমিডটাকে আইসোলেট করা হয়। পরবর্তীতে এই প্লাজমিড থেকে
হ্যাঁ, এই প্লাজমিড থেকে আবার এই জিনটাকে, যে জিন, হ্যাঁ, টক্সয়েড, এই জিনটাকে আলাদা করে সেই জিনটা থেরাপিউটিক হিসেবে বা ভ্যাকসিন হিসেবে ইনজেক্ট করা যেতে পারে। এটা এটা হতে পারে। অথবা সাব ইউনিট ভ্যাকসিন হতে পারে। সাব ইউনিটটা অনেকটা এরকমই টক্সয়েডের মতোই, যে একটা প্যাথোজেনের একটা শর্ট অংশ, একটা ছোট অংশ, সাব অংশ, হ্যাঁ, সেটা ইউজ করা। আরেকটা হতে পারে কনজুগেটেড। এই যে কনজুগেটেড, অর্থাৎ এটাও অনেকটা প্লাজমিড ইউজ করে সেখানে দেওয়া, কনজুগেট করা। অনেকটা হতে পারে যে তোমরা জানো অ্যাডজুভেন্ট, ভ্যাকসিনের ক্ষেত্রে একটা টার্ম তোমরা শুনবা যে অ্যাডজুভেন্ট। অ্যাডজুভেন্ট অ্যাডজুভেন্টটা হলো এটা সাম সর্টস অফ মিডিয়া, মাধ্যম। মাধ্যমটা কি, যে অ্যাডজুভেন্টের সাথে ভ্যাকসিনটাকে ট্যাগ করে দেওয়া। ভ্যাকসিনটাকে অ্যাডজুভেন্টের সাথে ট্যাগ করে দেওয়া, যাতে এই ভ্যাকসিনটার স্টেবিলিটিটা বৃদ্ধি পায় এবং এদের পারফরমেন্সটাও বেশি হয়। অ্যাডজুভেন্ট ইটসেলফ ক্যান নট ডু এনিথিং, কিন্তু এটা যদি ভ্যাকসিনের সাথে বা ভ্যাকসিন ক্যান্ডিডেট বা ভ্যাকসিন মলিকুলের সাথে যদি অ্যাড করা হয়, তখন এই অ্যাডজুভেন্টটা অনেকটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলে, যার ফলে কি হয়, ভ্যাকসিনের ইফেক্টিভনেস বেড়ে যায়। যেমন আমরা বলছি এর আগে ক্লাসে যে ইমিউনোস্টিমুল্যান্ট, তো ইমিউনোস্টিমুল্যান্ট গুলোও কিন্তু আমরা অ্যাডজুভেন্ট হিসেবে ইউজ করতে পারি। অর্থাৎ যেমন মনে করো পলিআইসি, হ্যাঁ, পলিআইসি এটা, হ্যাঁ, তো পলিআইসির সাথে যদি আমরা কোন একটা ভ্যাকসিনকে ট্যাগ করে দিতে পারি, তাহলে কি হবে, পলিআইসি ইটসেলফ এটার একটা ফাংশনালিটি আছে, এর সাথে ভ্যাকসিন থাকলে এটার আরো ডাবল ফাংশনালিটি হবে, সো এটার ইফেক্টিভনেস অনেকটাই বেড়ে যাবে। সেটা এটা হতে পারে কনজুগেটেড ভ্যাকসিন হতে পারে। আরেকটা হতে পারে কি রিকম্বিনেন্ট ভ্যাকসিন, যেটা আমরা আগে বললাম যে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে এটা হতে পারে। আর ডিএনএ ভ্যাকসিন তো বললামই যে ডিএনএটা যদি আমরা ভাইরাস বা ব্যাকটেরিয়ার ডিএনএ আমরা ইউজ করি, সেক্ষেত্রে ডিএনএ ভ্যাকসিন, এগুলোর ডিটেলস আমরা পড়বো, এখনই একটু দেখবো। যেমন কিল্ড ভ্যাকসিন, যেটা আগে বললাম যে কিল্ড ভ্যাকসিন, যেটা হোল অর্গানিজম, মাইক্রো অর্গানিজমটাকে কিল করা হয়। যেটা প্রিভিয়াসলি ভিরুলেন্ট ছিল, সেটা যদি কিল করা হয় তখন এটা আর নো মোর ভিরুলেন্ট। এটা আর ভিরুলেন্ট, এটা আমরা কেমিক্যালের মাধ্যমে বা হিটের মাধ্যমে বা ফরমালিন, যেটা ফরমালিন এক ধরনের কেমিক্যাল, আমরা কিল করতে পারি। অ্যাটেনুয়েটেড, যেটা বললাম যে লাইভ ভ্যাকসিন, some vaccine contain live attenuated virus cultivated under condition that disable, এমন একটা কন্ডিশনে কালচার করা হবে যেখানে ওই ভিরুলেন্ট প্রপার্টিস এর জন্য যে জিন দেয়, সেই জিনটাকে এটা এক্সপ্রেস হতে দেবে না, জিনটাকে এটা রেসিসিভ করে দিতে পারে, বা যেটা ডেঞ্জারাস ছিল সেটা লেস ডেঞ্জারাস হবে, এটা হতে পারে। যেমন এটা কই হারপেস ভাইরাস ভ্যাকসিন, হ্যাঁ, কই ফিশের জন্য যেটা ভ্যাকসিন তৈরি করা হয় ভাইরাসের বিরুদ্ধে, সেটা অনেকটা অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন। আর টক্সয়েড, যেটা বললাম আগে যে টক্সয়েড এটা এক ধরনের টক্সিন, যেটা এক্সোটক্সিন, দ্যাট হ্যাজ বিন ইনঅ্যাক্টিভেটেড বাই হিট অর কেমিক্যাল, এটা আমরা ইউজ করতে পারি ইন্টেন্ড টু বিল্ড ইমিউনিটি এগেইনস্ট টক্সিন। আর কি হতে পারে, সাব ইউনিট ভ্যাকসিন, যেটা বললাম মেড ফ্রম এ স্মল পোর্শন অফ মাইক্রো অর্গানিজম, যেটা বললাম যে একটা ভাইরাসের একটা স্মল পোর্শনকে নিয়ে যদি ভ্যাকসিন তৈরি করা হয়। যেমন আইপিএনবি, ইনফেকশাস প্যানক্রিয়াটিক নেক্রোসিস ভাইরাস ভ্যাকসিন, এটা স্যালমনিটের ক্ষেত্রে, স্যামন বা ট্রাউটের জন্য এটা করা হয়। কনজুগেটেড ভ্যাকসিন, যেটা আমি বললাম আগে যে পলিস্যাকারাইড হতে পারে, পলিস্যাকারাইড যেমন এলপিএস, হ্যাঁ, লাইপোপলিস্যাকারাইড, এলপিএস, পেপটিডোগ্লাইকেন হতে পারে। এইগুলোর সাথে, বা পলিআইসি যেটা বললাম, হ্যাঁ, এগুলোর সাথে আমরা ভ্যাকসিন কি বলে ক্যান্ডিডেটকে, অংশটাকে আমরা ট্যাগ করে ইউজ করতে পারি। একটা রিকম্বিনেন্ট, যেটা কম্বাইনিং দ্য ফিজিওলজি অফ ওয়ান মাইক্রো অর্গানিজম and the DNA of other immunity can be created against disease that have complex infection process. অর্থাৎ যেটা বললাম যে একটা অংশ ভ্যাকসিনের জন্য একটা অংশ নিয়ে এটা একটা অন্য অর্গানিজমের ভিতরে গ্রো করা, সেটা হতে পারে ব্যাকটেরিয়া, হতে পারে ইস্ট, হতে পারে ইস্টের মধ্যে, ব্যাকটেরিয়ার মধ্যে গ্রো করে এটা তৈরি করা। কমপ্লেক্স ইনফেকশন প্রসেস যদি থাকে, সেক্ষেত্রে আমরা রিকম্বিনেন্ট ভ্যাকসিন ইউজ করতে পারি। আচ্ছা, আরেকটা হলো যেটা ডিএনএ ভ্যাকসিন, যেটা এখন মানে ডেভেলপমেন্ট স্টেজে আছে বা ডেভেলপ হচ্ছে।
এক্ষেত্রে কি করা হয়, জিনস ফর অ্যান্টিজেন অফ মাইক্রোবস, যেটা মাইক্রোবস থেকে অ্যান্টিজেন আর ইন্ট্রোডিউস ইনটু দ্য বডি, সাম সেল উইল টেক আপ দ্য ডিএনএ। তো এটা হলো, তোমরা এখানে যদি দেখো যে অ্যান্টিজেনটা যখন ইউজ করা হয়, যখন ওরালি যদি আমরা ইউজ করি, তখন কি করা হবে, এই ডিএনএটা যদি আমরা ইউজ করি কিছু, তো বডির সেলের কিছু এই কি করবে, এই ডিএনএটাকে আপটেক করবে। The DNA then instruct those cells to make the antigen molecules. তখন যখন এই এখানে তোমরা দেখো স্প্রিং বাইরেমা অফ কার্ভ ভাইরাসের জন্য এটা তৈরি করা হয়। এটা এলজিনেট মাইক্রোস্পোর, এইটা এলজিনেট অর্থাৎ এক ধরনের এলজির সাথে এলজিতে এটা গ্রো করানো হয়। এলজির ভিতরে এলজি তো তোমরা চিনো, এলজি যখন গ্রো করানো হয় তখন এই ডিএনএটা, এই অ্যান্টিজেনটা এই এলজির মধ্যে ইনজেক্ট করা হয়। তখন কি করবে, এই এলজি বা এলগি এটা গ্রো করবে। এইটা গ্রো করার সময় তখন এই অ্যান্টিজেনটা তখন এলগির মধ্যে, এলগি আর এলজি যেটাই বলো, এর মধ্যে এটা ইন্টাগ্রেট হবে। পরবর্তীতে এটা যদি আমরা ফিশকে খাওয়াই, তো ফিশের ভিতরেও এই অ্যান্টিজেনটা চলে যায়। তখন এটা ভ্যাকসিন হিসেবে কাজ করে। আর এটা কি হয়, যখন এটা এই অ্যান্টিজেনটা যখন এই এলগির ভিতরে যখন ইন্টিগ্রেট হবে, তখন এলগি যখন মাল্টিপ্লাই করে, সেল যখন ডেভেলপ হয়, গ্রো করে, তখন প্রত্যেকটা সেলের সাথেই এই টার্গেট অ্যান্টিজেন যেটা ডিএনএ সেটাও গ্রো করে। দ্যাট মিনস প্রচুর পরিমাণে এই তুমি টার্গেট অ্যান্টিজেনটা পাচ্ছ। আচ্ছা, এরপরে কি হতে পারে, যেটা দেন ডিএনএ কি হয়, instruct those cells to make the antigen molecules. The cell secretes the antigen and display them on their surface. অর্থাৎ এই যে এলগির সারফেসে এই অ্যান্টিজেনটা শো করে। In the other words, body's own cell become vaccine factories, creating the antigen necessary to stimulate the immune response. অর্থাৎ এই সেলটা বডির ভিতরেও, মানে ফিশের বডির ভিতরেও এটা রেপ্লিকেট করতে পারে। অর্থাৎ এই যখন সেল রেপ্লিকেট করবে, সেলের সারফেসে অ্যান্টিজেনটা শো করবে এবং সেই অ্যান্টিজেনের এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি করবে। অর্থাৎ বডি নিজেই সেটা একটা ফ্যাক্টরি হিসেবে কাজ করতেছে। আচ্ছা, এখন এগুলো গেল ভ্যাকসিনের টাইপস। এগুলোর ডিটেলস আমরা যখন স্পেসিফিক টার্গেট এক একটা করে ভ্যাকসিন পড়বো, তখন আমরা আরো ভালো করে জানবো। এখন আমরা একটু দেখি ভ্যাকসিন। ভ্যাকসিনকে বলা হয় যে ভ্যাকসিনস আর আওয়ার প্রুভেন বেস্ট ডিফেন্স এগেইনস্ট ভাইরাস। কারণ আমরা যদি সেই প্রাচীনকাল থেকে দেখি, দেখো এখানে সেই 1900 এর সময় থেকে যদি আমরা দেখি যে ভ্যাকসিনটা ইউজ করা হচ্ছে, এখানে দুইটা দেখতে পারো, মেল ফিমেলের, যে তখন লাইফ এক্সপেক্টেন্সি কত ছিল, মানে জীবনকাল কত ছিল, কতদিন বাঁচতাম আমরা, 50 ইয়ার্স। সেই 1900 সালের দিকে 50 ইয়ার্স। এরপরে আমরা যদি 2000 এর দিকে দেখি, লাইফ এক্সপিরিয়েন্স যে 80 বা 90। মেলের একটু জীবনকাল কম, ফিমেলের একটু বেশি। সো এখন আরো বেশি হচ্ছে, কিছু কিছু দেশে আরো বেশি, 100 ইয়ার্স, কিছু জাপান বা আরো কিছু দেশে। সো এটার কারণ কি? কারণ আগে দেখো, যদি আমরা দেখি, চিন্তা করি যে প্লেগ হলে মানুষ অনেক অনেক হাজার হাজার লাখ লাখ মানুষ মারা যেত, তারপরে কলেরা হলে মারা যেত, তারপরে পোলিওতে সমস্যা হয়েছে, আরো অনেক ধরনের ভাইরাস ছিল। তো এখন কিন্তু সেটা সেই রকম মারা যায় না। কারণটা কি? যে ভ্যাকসিন ডেভেলপমেন্ট হচ্ছে। সো ভ্যাকসিনকে আমরা আমাদের বলতে পারি যে আমাদের প্রুভেন বেস্ট ডিফেন্স বা প্রুভেন ফ্রেন্ড বলতে পারি, যে আমাদের মানে পরীক্ষিত বন্ধু। যে আমাদেরকে যে ভ্যাকসিনটা কি করে, ভ্যাকসিনটা মেইনলি যেটা ভ্যাকসিন ব্রেকস দ্য চেইন অফ ট্রান্সমিশন। অর্থাৎ আমরা একটু পরে দেখবো যে হার্ড ইমিউনিটি এটা কিভাবে আমাদেরকে হেল্প করে। হার্ড ইমিউনিটি কিভাবে, আমরা যদি 100 জনের মধ্যে 10 জনকে 90 জন বা 80 জনকে ভ্যাকসিন দিতে পারি,
সেটার কারণে বাকি যে 30, 40 বা 20 জন তারাও সেফ থাকবে, তাই না? সো কারণ তারা কি করে, এই যে ট্রান্সমিশন হওয়া, এই ট্রান্সমিশনটাকে এটা ব্রেক করে। যেমন 2 জন এখানে, হ্যাঁ 3 জন মানুষ আছে, এবং এই জন যদি ভ্যাকসিনেটেড হয় তাহলে কি হবে, এই এবং এই জন সেফ থাকতেছে, অর্থাৎ ট্রান্সমিট হতে পারতেছে না। এরও যদি ভাইরাস থাকে, এর যদি ভাইরাস ছাড়া হয় তাহলে এ থেকে এ ভাইরাসটা যেতে পারবে না, কারণ এখানে যে মাধ্যম আরেকজন ব্যক্তি আছে, সেই ব্যক্তি ভ্যাকসিনেটেড, সে ট্রান্সমিট করতে পারতেছে না, তাই না? সো এটা ব্রেকস দ্য চেইন অফ ট্রান্সমিশন অফ ভাইরাস। আচ্ছা, এখন ভ্যাকসিন কিভাবে আমাদেরকে বা যে কোনো অ্যানিমেলকে স্টিমুলেট করে, ইমিউনিটিকে কিভাবে বুস্ট আপ করে? এখানে খেয়াল করো যে অ্যান্টিবডি প্রিভ্যালেন্স অ্যান্ড টি সেল নাম্বার। সো এইদিকে হলো যত করে দিকে অ্যান্টিবডি বেশি থাকবে, অ্যান্টিবডিটা আসতেছে বি সেল থেকে এবং একই সাথে টি সেলটা। সো যখন ফার্স্ট ইনফেকশন হয় এখানে, হ্যাঁ কিছু সময় লাগে, এটা আমরা ডেজ হিসাবে যদি 7 দিন ফর এক্সাম্পল, 7 দিন সময় লাগলো, 7 দিন পরে আমাদের দেখো বডির যে অ্যান্টিবডি বা টি সেলটা বেড়ে গেছে, এবং 7 দিন থেকে পরবর্তী 7 দিন বা 14 দিন পর্যন্ত এটা একটা, বা 12 দিন পর্যন্ত, হুম 7 থেকে নেক্সট 7 দিন বা নেক্সট 10-12 দিন এটা একটা বডিতে অ্যান্টিবডি থাকতেছে। এরপরে কি আসতেছে, আবার সেটা বেজ লাইনে চলে আসছে, তাই না? যদিও বেজ লাইনে একটু বেশি অ্যান্টিবডি, বেজ লাইনে চলে আসতেছে, এবং পরবর্তীতে এটা নেক্সট 30-40 ডেজ এটা বেজ লাইন। এখন এই সময়টা যে এটা বেশি হলেও এই সময়টা এটা ইনিশিয়াল ইমিউনো রেসপন্স, এখানে ইনিশিয়াল, এখানে দেখো খেয়াল করে এটাকে বলা হয় প্রোটেকটিভ ইমিউনিটি। অর্থাৎ এই সময়ের মধ্যে যদি সেকেন্ড কোনো ইনফেকশন হয় তাহলে সেটা আমরা আমাদের বডি এটা ট্যাকেল দিতে পারবে বা কন্ট্রোল করতে পারবে। এখন মনে করো নেক্সট 1 ইয়ার 2 ইয়ার 3 বা 4 ইয়ার্স লেটার এটা কি হতে পারে? এই সময় যদি কোনো ইনফেকশন হয় বডি, সেটা যদি আমাদের ইমিউনোলজিক্যাল মেমোরি থাকে, সেই ইমিউনোলজিক্যাল মেমোরির কল্যাণে এটাকে আমাদের বডিটাকে এটা প্রোটেকশন দিতে পারে 2-3-4 বছর পরেও। সেক্ষেত্রে কি বলতে পারে, মাইল্ড অর ইনঅ্যাপারেন্ট ইন রিইনফেকশন। এটা ইনফেকশনটা যদি এখানে যদি অ্যাটাকও করে ভাইরাস, সেক্ষেত্রে মাইল্ড ইনফেকশন হতে পারে, এবং যখন মাইল্ড ইনফেকশন হবে তখন দেখো এখানে যদি ইনফেকশন হয়, আগে ছিল দেখো এখানে ইনফেকশন হলে সাথে সাথে কিন্তু বডির যে অ্যান্টিবডি রেসপন্সটা অনেক বেশি, দেখো আগে যেটা ছিল, হ্যাঁ প্রাইমারি রেসপন্স যেটা ছিল তার চেয়ে কয়েক গুণ বেশি এখানে সেকেন্ডারি রেসপন্সটা হলো, এবং প্রাইমারি রেসপন্সটা ছিল 7 দিন পরে, এখানে কিন্তু সাথে সাথে হলো, হ্যাঁ র্যাপিডলি সেকেন্ডারি রেসপন্সটা হলো, তাই না? এটাই হলো ভ্যাকসিনের একটা গুণ, যেটা আমাদের বডিতে আমাদের যে মেমোরিটা থেকে যায়। আসলে কিন্তু যে ভ্যাকসিনটা দেওয়া হলো বডিতে, সেই ভ্যাকসিনের কোনো অংশ কিন্তু বডিতে থাকে না। বডিতে থাকে কি, বডিতে থাকে মেমোরি, অর্থাৎ যে বডির ভিতরে যে টি সেল বি সেল থাকে, সেই টি সেল এবং বি সেল তাদের মধ্যে কিন্তু মেমোরি থাকে। টি সেল বি সেলও কিন্তু 2-3 বছর কিন্তু এটা জীবিত থাকে না, এরা মারা যায়, কিন্তু যেখান থেকে তৈরি হচ্ছে তাদের মধ্যে মেমোরিটা থেকে যাচ্ছে, অর্থাৎ যখনই তৈরি হোক সেইটা কি হচ্ছে, মেমোরিটা রয়ে যাচ্ছে। হ্যাঁ, এদের যে অ্যানসেস্টর সেল তাদের বডিতে সেই মেমোরিটা, ইমিউনোলজিক্যাল মেমোরিটা রয়ে যাচ্ছে এবং সাথে সাথে রেসপন্স করতে পারে, তাই না? এখন মনে করো আমরা কি করতে পারি, আমাদের বাড়িতে যদি কোনো গেস্ট আসে, আজকে আসলো ফর এক্সাম্পল, এবং অনেকের স্মৃতিশক্তি খুবই ভালো, 1 বছর 2 বছর 3 বছর 5 বছর 10 বছর পরে হলেও আবার যদি সেই লোককে দেখে, গেস্ট না হলেও রাস্তাঘাটেও যদি কোনো লোককে দেখে, খুব সহজে চিনতে পারে, হ্যাঁ আমি ওই লোকটাকে অমুক জায়গায় এতদিন আগে দেখেছি। আবার কেউ কেউ মনে রাখতে পারে না, যেমন আমি, স্মৃতিশক্তি খুবই খারাপ, ভালোভাবে না দেখলে আমি মনে করতে পারি না। তোমাদের মধ্যে এরকম আছো কেউ সহজে ভুলে যাও? কেউ আছো? মোটামুটি স্যার, মিডিয়াম, বেশি স্যার না এখন কম। পর্যন্ত ভুলি না। ভুলো না? না স্যার। তুমি কতদিন পর্যন্ত মনে রাখতে পারো একজন লোককে দেখলে? 5 বছর, 10 বছর? স্যার সেটা যদি একদিন হয়, একদিন যদি তার সঙ্গে যদি ঘুরি তাহলে হয়তো বা অপরিচিত লোক হলেও দেখতে পারবা? হ্যাঁ চিনতে পারবো স্যার। আচ্ছা, কিন্তু হঠাৎ দেখার পরে এরকম খুব বেশি একটা তো রাস্তাঘাটে আমরা হয় না। অনেক লোক দেখি,
পরের দিনও দেখি, সেটাও চিনতে পারি না, স্বাভাবিক। তো কিন্তু দেখো আমাদের বডির ভিতরের যে সেলগুলো আছে সেই সেল কিন্তু কতটা স্ট্রং। হ্যাঁ, একবার ইনফেকশন হচ্ছে 2-3-4 বছর পরেও এরা রিকগনাইজ করতে পারতেছে ঠিকই, তাই না? আচ্ছা, তো এটাই হলো আসলে মানে ভ্যাকসিনের মোড অফ অ্যাকশন, কিভাবে কাজ করে। হ্যাঁ, এটাই হলো মূল বিষয়, প্রিন্সিপাল। আচ্ছা, আর কয়েক মিনিটই করব, তোমরা একটু ধৈর্য ধরো। এখন আমরা যদি দেখি এই যে কি করা হচ্ছে এখানে বলো তো, সুই দিয়ে দিচ্ছে ইনজেকশন। হ্যাঁ, হ্যাঁ, এখানে এটাকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, যেটা আমরা জানি যে প্রথম দিকের ভ্যাকসিন যেটা। হুম, এবং ভ্যাকসিনের যে ডেভেলপ মানে আবিষ্কারক সেটা হলো এডওয়ার্ড জেনার। এডওয়ার্ড জেনার। হ্যাঁ, এটা 1796 এই সময়ে। এবং তোমরা এটার কাহিনী সম্ভবত জানো। হুম, জানো না? পক্স, যেটা পক্সের কাহিনী, জি স্যার। বলো তো কি কাহিনীটা? স্যার পুরোপুরি মনে নেই স্যার, একটা ছেলের মানে পক্স নাকি হয়েছিল তারপর। হ্যাঁ, এটা পক্স, এটা হলো কাউ পক্স আসলে। হ্যাঁ, কাউ পক্সটা জি স্যার। একটা সময় দেখা গেছে যেটা কিছু মানুষের মধ্যে এটা মানে দেখা যায়। তো পরবর্তীতে আহ ওই পক্স হয়েছে এরকম কোন কাউয়ের মানে কাউয়ের মিল্ক যারা খায়, হ্যাঁ, তাদের আবার দেখা গেছে যে ওই পক্সটা হচ্ছে না। হুম, এরকম একটা অথবা এর পরবর্তী দেখা গেছে যে ওই কাউ পক্স একজনের হলো। হ্যাঁ, ফর এক্সাম্পল একজনের কাউ পক্স হলো, ওইখান থেকে তোমরা জানো যে পক্স হলে কি হয়, এক ধরনের মানে গোটার মতো হয়। তো ওইখান থেকে যদি কোনো একটা অংশ, হুম, লাইভ অংশ একটা, মানে মনে করো সেটা এখান থেকে নিয়ে পরবর্তীতে ওইটা যদি দেখা গেছে আর কি যে এডওয়ার্ড জেনার সেই এটা টেস্ট করছে, যে অন্য একজনকে একটা 12 বছরের একটা শিশুর উপর এটা আসলে ইয়ে করে, এক্সপেরিমেন্ট করে। হ্যাঁ, যে একটা শিশুকে জি সেটা স্যার। ইনজেক্ট করে। ইনজেক্ট করার পরে দেখা যায় যে ওই শিশুটার পরবর্তীতে ওই পক্স ভাইরাস দ্বারা অ্যাটাক হয় না। হুম, আর এই যে এটা আসছে কোথেকে দেখো, যে র্যাবিস ভাইরাস, যেটা হচ্ছে র্যাবিস ভ্যাকসিন ইন্ট্রোডিউস টার্ম ভ্যাকসিনেশন কাম ফ্রম বাক্কা, ল্যাটিন হলো যেটা কাউ থেকে আসছে, ইন অনার অফ জেনার, জেনারের সম্মানে। হুম, এটা কে করছে? এটা পাস্তুর, তোমরা জানো যে লুই পাস্তুর। এটা অনেক পরে আর কি 1885 সালে এই ভ্যাকসিন নামটা করছে। কিন্তু যখন এটা এডওয়ার্ড জেনার তখন কিন্তু এটা ভ্যাকসিন নামকরণ করেনি। হ্যাঁ, এটা ভ্যাকসিনেশন টার্মটা পরবর্তীতে আসছে প্রায় 100 বছর পরে। হুম, আচ্ছা, এর পরবর্তীতে ইয়েলো ফিভার যে ভাইরাস হয়, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ভ্যাকসিন, এগুলো 1930s এর দিকে এই ভ্যাকসিন গুলো ডেভেলপ করা হয়। হুম, এখন দেখো এখানে এটা দেখে তোমরা একটু মজা পাবা। হ্যাঁ, এই যে শিশুদেরকে ভ্যাকসিনেশন ক্যাম্পেইন করা হচ্ছে। হ্যাঁ, শিশুদেরকে বিশেষ করে দেওয়া হয়। হ্যাঁ, স্কুলে, এটা স্কুলে, এবং প্রত্যেককে দেওয়া হয়েছে, এবং কেউ কারো কারো মুখের এটা দেখতে পাও। হ্যাঁ, যে এরা অভিব্যক্তিটা কি, যে ব্যথায় বা হুম। এবং এখানে দেখা গেছে যে একটা দেখো যে 14,000 গেট পোলিও শর্টস হেয়ার ফার্স্ট ডে। হ্যাঁ, এটা কত সাল ছিল? এটা অনেক পুরনো। একদিনে 14,000 শিশুকে, স্কুলের শিশুদেরকে এটা পোলিও ভ্যাকসিন দেওয়া হয়। এই ভ্যাকসিনের উপরে। এবং তোমরা আহ, ঠিক একটা ছবি আছে, ইজিপশিয়ান একটা স্কাল্পচার, তোমরা যদি দেখো এটা, তোমার এই মুহূর্তে আমার খেয়াল নাই, তো দেখানো যেত। সেই অনেক অনেক বছর আগে হচ্ছে যে পোলিওটা ছিল, সেই স্কাল্পচারের মধ্যে ইজিপশিয়ান পিরামিডের সাথে যে স্কাল্পচার গুলো থাকতো, ওইখানে কিছু লোককে তোমরা দেখবা তাদের পা গুলো অনেকটা বাঁকা, এরকম বাঁকা। দ্যাট মিনস ওদের একটা পোলিও ছিল, এটা আমরা মানে অনেকেই এটা ধরে নেয়, ধারণা করে যে তার মানে কি অনেক অনেক হাজার হাজার বছর আগেও, হাজার বছর বা শত শত বছর আগেও এই পোলিওটা ছিল। হুম? সো এর পরবর্তীতে যে লার্জ স্কেল ভ্যাকসিনেশন ক্যাম্পেইনটা এটা সাকসেসফুলি রান হয়। হ্যাঁ, সেটা দেখো 1940 থেকে 1990 এই সময় দেখো পোলিও ভ্যাকসিনেশনটা হয়, ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন যেটা। এরপর তো ওরাল ভ্যাকসিন, যেটা রেপ্লিকেশন কম্পিটেন্স, দ্যাট মিনস রেপ্লিকেশন করতে পারে না। এটা কি হয়, এটা রিপোর্টেড কেসেস পার 100,000 পপুলেশন। রিপোর্টেড মিনস পোলিও হয়েছে কতজনের। এই সময়টা যদি দেখো 1950 বা এই সময়ের আগে, এই সময়টা দেখো অনেক সংখ্যা ছিল।
পরবর্তীতে 60-এর দশকের পরবর্তীতে কিন্তু দেখো অনেকটা জিরো হয়ে গেছে। দ্যাট মিনস কোনো পোলিও কেস নেই, কারণ এটাই হলো ভ্যাকসিনেশনের ফলে, যে ওরাল ভ্যাকসিনেশন দেওয়া হয়েছে। আগে তো দেওয়া হতো ইনজেকশনের মাধ্যমে, ওরাল ভ্যাকসিন। এরপরে দেখো এখানে এটা কি, মিজলস ভাইরাস, এখানেও দেখো আমরা যদি দেখি, এটা কিছু কিছু এখানে কিছু দেখা গেছে, এখানে কিছু, আর পরবর্তীতে এখানে 80-র পরে দেখো আর কোনো মিজলস নেই। এখানে আবার দেখো এটা এটা হলো মিজলস এর কি পরিমাণ লাইফ সেভ করছে, এটা আমরা যদি দেখি যে 2000 সাল থেকে 2016 সালের এর মধ্যে যদি দেখি, যে এটা হলো অ্যাকচুয়াল মিজলস ডেথ উইথ ভ্যাকসিনেশন। এটা এটা ভ্যাকসিনেশনের ফলে এটা এই ডেথ, এটা হলো এস্টিমেটেড মিজলস ডেথস ইন মিলিয়নস, মানে 0.5 মিলিয়ন। অনেক, এটা 0.5 হলে এখানে 0.25, নিচে আরো অনেক কমে, মানে অনেক কমে আসছে এটা ভ্যাকসিনেশনের ফলে। আর এটা এস্টিমেট করা হয়েছে যদি ভ্যাকসিনেশনটা না দেওয়া হতো তাহলে ডেথটা কত হতো, তাহলে দেখা যেত যে এটা এখানে অনেক মানে ইনক্রিজ হতো। যদি ভ্যাকসিনেশন না দেওয়া হতো তাহলে এটা ইনক্রিজ হতো, আর ভ্যাকসিনেশন ফলে এটা অ্যাকচুয়াল যেটা পাওয়া গেছে এটা। সো ভ্যাকসিনেশন অনেক লাইফ সেভ করতেছে, এটা কিন্তু হিউম্যানের জন্য আমরা বলতেছি। হ্যাঁ, ভ্যাকসিন এটা হয়ে গেছে এখন আমাদের কি, যে ইন্টাগ্রাল পার্ট অফ আওয়ার এক্সিস্টেন্স। হ্যাঁ, এখন আমরা চিন্তা করতেছি যে ভ্যাকসিন কবে আসবো, আমরা কবে আমাদের এই নিউ নর্মাল লাইফটা থেকে স্বাভাবিক লাইফ। লাইফে আসবো। হুম, জি স্যার, কিছু বলছো তুমি? এটাই বললাম স্যার, আপনি যেটা হ্যাঁ, আমরা আমাদের নর্মাল লাইফে কিভাবে ফিরে আসবো এটা ডিপেন্ড করতেছে ভ্যাকসিনের উপরে, যে কবে ভ্যাকসিন আসবে আমরা সবাই ওই প্রতীক্ষায় আছি। হুম, আমরা কি করি ভ্যাকসিনেশনের জন্য, আমরা উই ইমিউনাইজ মানে কিন্তু ভ্যাকসিনেট, তাই না? আমরা আমাদের ইমিউনিটিকে বাড়ানো, উই ইমিউনাইজ আওয়ার চিলড্রেন, অ্যাডাল্টস অফ অল এজেস, হ্যাঁ, ডোমেস্টিকেটেড অ্যান্ড ওয়াইল্ড অ্যানিমালস। আমরা আমাদের যে গৃহপালিত পশু পাখিদেরকে ভ্যাকসিনেট করা হয়। তোমরা জানো যে যারা অনেকে কুকুর পালে, কুকুরকেও কিন্তু ভ্যাকসিন দেওয়া হয়, তাই না? আর ওয়াইল্ড এনিম্যাল যেগুলো থাকে, ওয়াইল্ড এনিম্যালও ভ্যাকসিন দেওয়া হয়। কেন দেওয়া হয় বলো তো কেউ? ওয়াইল্ড এনিম্যালে কেন দেওয়া হয়? টেস্ট করার জন্য নাকি? হুম, আরেকটু টেস্ট করার জন্য। টেস্ট করার জন্য তো আমরা ওয়াইল্ড এনিমেলে দেই না, কারণ ওয়াইল্ড এনিমেলে দিলে তুমি টেস্ট করে তো তুমি রেজাল্টটা দেখতে পাবা না। একটু চিন্তা করো, বলতে পারবা? স্যার একটু না ছড়াই মানে দমন করার জন্য। এই যে সার্স ভাইরাসটা সোর্সে কিসের থেকে আসছে আমরা ধারণা করি? ও আচ্ছা, বাদুড় থেকে বলে বাদুড় থেকে। বিভিন্ন প্রাণী থেকে। হ্যাঁ, বাদুড় থেকে আমরা ধরতে পারি, বা অন্য প্রাণী থেকে আসতে পারে। তো আমরা সেই জন্য কি করা হয়, যে ওয়াইল্ড এনিম্যাল, বাদুড় বা এই ধরনের প্রাণীদেরকে ভ্যাকসিনেট করা হয়। হ্যাঁ, ভ্যাকসিনেট করলে কি হবে, ওই বাদুড়টা আর সেটা ওই মানে ভাইরাসটাকে ছড়াতে পারবে না, তাই না? কারণ কেন ছড়াতে পারবে না? কারণ ওই বাদুড়ের ভিতরে তো ভাইরাসটা আর মানে রেপ্লিকেট করতে পারবে না, মাল্টিপ্লাই করতে পারবে না। এবং বাদুড়ের ভিতরে মাল্টিপ্লাই করতে না পারলে তখন কি হবে, বাদুড় যে পরবর্তীতে ছড়াবে সেটা পারতেছে না। সেজন্য ওয়াইল্ড এনিমেলের ক্ষেত্রে এটা দেওয়া হয়। কিভাবে দেওয়া হয় তোমরা জানো? ওয়াইল্ড এনিমেলের ক্ষেত্রে ভ্যাকসিন আমরা কিভাবে দেবো? স্যার ট্যাগ করে নাকি, মানে মার্ক করে রাখে নাকি? তো এটা মানে আমি এটা দেখছি হ্যাঁ, যে এটা খাদ্যের মাধ্যমে। মার্ক করার খাদ্যের মাধ্যমে দিয়ে আসলে ওরকম ফোলানো মুশকিল, ফরেস্টের ক্ষেত্রে বিশেষ করে। এক্ষেত্রে দেওয়া হয় কিভাবে, এটা মজারই হলো যে হেলিকপ্টার দিয়ে ভ্যাকসিন দেওয়া হয়, জানো তোমরা? হ্যাঁ, না স্যার, স্যার হেলিকপ্টার দিয়ে দেওয়া হয়, কারণ সেক্ষেত্রে ছিটায়ে। ছিটিয়ে দেওয়া হয়। যেমন ফিশের ক্ষেত্রে তোমরা জানো যে বাত ভ্যাকসিন বাথিং এর মাধ্যমে দেওয়া হয়। আমরা পড়বো পরবর্তীতে স্যার ইমারসন। ইমারশন যেটা করা হয়। তো সেক্ষেত্রে ছিটিয়ে দেওয়া হয়, ওটা যদিও 100% ইফেক্টিভ না, তারপরেও তুমি তো আর বন্য প্রাণীদের ধরে ধরে ইনজেকশন দিয়ে কয়টাকে দিবে? বাদুরকে ধরে তো তুমি করতে পারবা না, দিতে পারবা না, কারণ বাদুরকে ধরা যায় না। স্যার ভার্টিক্যালি কি স্যার এখানে টেনশন হতে পারে স্যার, মানে ভ্যাকসিনের যে ইফেক্টটা? বুঝিনি। মানে স্যার ভার্টিক্যালি স্যার এটা মানে ভ্যাকসিনের ইফেক্টটা কাজ করেছে ভার্টিক্যালি, মানে স্যার মানে প্যারেন্ট থেকে তার ইয়া মানে অ্যানসেস্টরে। ওইটা তো আমরা জানি যে প্যাসিভ ইমিউনাইজেশন, যেটা প্যাসিভ ভ্যাকসিনেশন, যেটা বা যেমন মা থেকে আসে, ওইটা অ্যান্টিবডি আসে অনেক সময়, আমরা পড়েছি এর আগে, তাই না? আমরা দেখেছি যে মা থেকে এই কিছু আসতে পারে, কিন্তু ওইটা খুব ইফেক্টিভ না, অ্যাক্টিভ না, ওটাকে প্যাসিভ বলা হয়।
আর প্যাসিভ দিয়ে তো আমরা বুঝতেই পারো যে ওইটা অতটা স্ট্রং না। তো ওইটা হতে পারে বাট নট দ্যাট মাচ। আচ্ছা, আর বিকজ অফ ইমিউনাইজেশন মেনি চাইল্ডহুড ডিজিজ আর রেয়ার। এখন ছোটবেলার অনেক অসুখ বিসুখ কিন্তু আগে হতো, হ্যাঁ, সেগুলো এখন কিন্তু রেয়ার। যার ফলে ভ্যাকসিনস আর মেজর পার্ট অফ ওয়েস্টার্ন নেশন পাবলিক হেলথ। ভ্যাকসিন কিন্তু যেটা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে প্রচুর ভ্যাকসিনেশন করা হয়, কিন্তু ডেভেলপিং কান্ট্রি যেগুলো সেখানে ভ্যাকসিনেশনটা অতটা প্রচলিত না, বিশেষ করে রুবেলা বা মিজলসের। কিন্তু আমাদের দেশেও আমরা কিন্তু ভ্যাকসিনেশনে অনেকটাই সাকসেসফুল। বিশেষ করে পোলিও যদি ধরো, পোলিও আমাদের দেশে কিন্তু পোলিও নেই। আমাদের পাশের দেশে ইন্ডিয়াতে এখনো পোলিও কিছু কিছু এরিয়াতে আছে, কারণ ওরা জিরো পোলিও করতে পারেনি এখনো কান্ট্রিটাকে, মানে পোলিও ফ্রি। বা ম্যালেরিয়ার ক্ষেত্রে আমরা অনেকটাই সাকসেসফুল, ম্যালেরিয়া, পোলিও, কলেরাও কিন্তু এখন হয়। অর্থাৎ এইসব ক্ষেত্রে আমাদের মানে আমাদের যে একটা আছে না, আমাদের যে সংস্থাটা কি যেন বলে, জাতীয় জাতীয় স্বাস্থ্য না, ওই যে ভ্যাকসিন যেটা যেখানে তৈরি হয় সেটা কি বলা হয় যেন, টিকা যেখানে হয় ওটাকে কি অধিদপ্তর বলে? স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের মধ্যে আন্ডারে ওখানে টিকা জাতীয় সামথিং, আমি ভুলে গেছি, মহাখালীর ওইদিকে মনে হয়। ওই ভ্যাকসিন ওখানে তৈরি, মানে ওদের ওখান থেকে ভ্যাকসিনেশনের আইডিসিআর না, আইডিসিআর তো ওই রোগ নির্ণয় বা দপ্তর। আচ্ছা, তোমরা ওটা গুগল করে দেখো, হ্যাঁ, যে ভ্যাকসিন যেখানে তৈরি, মানে টিকা যেখানে তৈরি হয় ভ্যাকসিনেশনের, ওটা একটা অধিদপ্তর, মানে একটা আছে সংস্থা, মানে আছে আর কি আমাদের দেশে। ওরা ভালোই কাজ করে। আচ্ছা, আমি কি শেষ করবো নাকি আরেকটু বলবো? কি বলো তোমরা? থাকবে আজকে? স্যার আজকে থাক স্যার, অন্যরা নাই তো স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে থাকুক। অনেকেই তোমরা তো চলে গেছো, দেখি ডিসকানেক্ট হয়ে গেছে। যাই হোক, এখানে থাকুক। তোমাদের কি কোনো প্রশ্ন আছে? থাকলে একটু বলো, না হলে নেক্সট ক্লাসে বলতে পারো, এটা একটু রিভাইজ করবা। তাহলে এখানে থাক, আমি তোমাদেরকে ভিডিওটা দিয়ে দেবো, ওরা ওদেরকে বলো যে ভিডিওটা দেখে নিতে, যারা অ্যাটেন্ড করতে পারেনি পুরোপুরি। ঠিক আছে? ঠিক আছে, তাহলে তোমরা ভালো থেকো। শুভ সন্ধ্যা। স্যার ওকে।